গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সন্ধ্যেবেলাতে আমার আর রিন্টুর একটু বেরোনোর প্ল্যান হয়েছে, তাই জন্য রেডি হয়ে গেছি আর ভাবলাম এখন থেকেই ব্লগটা শেয়ার করি, কারণ সকাল থেকে আজকে কোনো ব্লগ তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্যই আজকে সকালবেলা কোনো ব্লগ করিনি। আমি আজকে প্রথমে রেডি হয়ে নিয়েছি, তারপরেই বিছানাটা গোছাতে শুরু করেছি, কারণ যখন আমি রেডি হচ্ছিলাম তখনও পর্যন্ত ও শুয়েই ছিল, তাই ওকে আমি আর ডিস্টার্ব করিনি। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে ওকে বললাম উঠতে, ও উঠে এখন গেছে ফ্রেশ হতে, সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা গোছানোর পর এখন একটু হালকাভাবে রেডি হয়ে নেবো, কিছুই মাখবো না, জাস্ট একটু রোজ ওয়াটার ইউজ করলাম আর এর ওপর দিয়ে একটুখানি পাউডার অ্যাপ্লাই করবো ভেবেছিলাম, কিন্তু লাস্ট ফিনিশিং আমি সেটাও ভুলে গেছি। কোথায় যাওয়ার আগেই সবসময় মেকআপ করতে দেখবে ভালো লাগে না, আর সত্যি কথা বলতে যদি স্কিনটা ভালো থাকে তাহলে তো মেকআপের খুব একটা প্রয়োজনও পড়ে না। প্যারাশুটের এই জেল বেসড ময়শ্চারাইজারটা রিসেন্টলি নিয়েছি, এটা একটা ব্রাইটনিং ময়শ্চারাইজার, তো এটা না বেশ ভালোই স্যুট করেছে আমার রিন্টুর দুজনারই। আমি যখন বহরমপুর ছিলাম তখনই আমি এটা ওকে বলেছিলাম অর্ডার করতে। এদিকে আমি দেখছিলাম ব্যাগ নিতে হবে, আসলে বাইরেটা না কেমন গুমোট ধরে আসছে, মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে, তো একটা ব্যাগ নিয়ে নেব, তার মধ্যে একটা জলের বোতল, ছাতা, এগুলো নিতে হবে। তো আমি দেখছিলাম এখানে ড্রেসটার সাথে কোন ব্যাগটা যায়। ফার্স্টে ভেবেছিলাম এই ব্যাগটা নেব, এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম, তবে এটা একটু বড়ই হয়ে যাবে, এতটা বড় আমার দরকার নেই, সেজন্য আর একটা ভেতর থেকে ব্যাগ বের করছিলাম। আর এবার আমি আসার আগে রিন্টুকে বলেছিলাম আমাকে একটা ছাতা কিনে দিতে, আসলে আমার কোনো ছাতা ছিল না, তো কোথাও বেরোতে গেলে না প্রচণ্ড অসুবিধে হতো, যেহেতু ওদের দুজনের দুটো ছাতা, আমার খুব অসুবিধেই হয়ে যেত, সেজন্য ও একটা ছাতা কিনেছিল, যদিও ওটা মার জন্য কিনেছিল, তবে মা ওই ছাতাটা না খুলতে পারছে না, একটু শক্ত, সেজন্য ওই ছাতাটা আমি নিয়ে নিয়েছি, মাকে আর একটা ছাতা কিনে দেওয়া হয়েছে। আর এদিকে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাওয়ার প্ল্যান তো করেছিলাম কল্যাণী, কিন্তু কি হলো পথে সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। রাস্তায় বেরানোর সাথে সাথে আমরা আজকে একটা খালি অটো পেয়ে গেছিলাম, আমি আর ও দুজনেই ছিলাম। বেদি ভবন ক্রস করার পর থেকেই টিপটুপ করে বৃষ্টি শুরু হয়েছে, দেখো অটোর কাছে তোমরা বুঝতেই পারবে। আমি তো মনের আনন্দে ব্লগ করছিলাম, কারণ এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। আর কিছুটা যাওয়ার পরেই হঠাৎই একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি যে মানে চারপাশ দিয়ে শুধু জল আসছে। আমি কোনো মতে ওই টাইমটুকু একটুখানি রেকর্ড করেছি, রিন্টু বকা দেওয়া শুরু করেছে, তো ফোন আমি ব্যাগে রেখে দিয়েছিলাম। আর এরপর আমার আর কিছুই শেয়ার করা হয়নি। এটা আজকে রাত্রির বেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতিবাদ মিছিল যাচ্ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গতকাল রাতে কল্যাণীতে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে পুরো কাক ভেজা ভিজেছি, আর চোখের সামনে রাস্তায় জল জমতে দেখেছি। আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি সারা রাতেও থামেনি, সকাল থেকেও কন্টিনিউ চলছেই। আমি কালকে বেরোনোর আগে বারবার রিন্টুকে বলছিলাম দেখ যাবি কিনা, যদি না যেতে চাস তাহলে গয়েশপুরেই চল, একটু কোথাও ঘুরে আসি। তখন ও সম্মতি জানিয়ে বলল যে না, কল্যাণী ITI এর ওখানেই যাব, তো সেই জন্যই প্ল্যান করে বেরিয়েছিলাম। তারপর যখন রাস্তায় ওরমভাবে ভিজতে হয়েছে আর দাঁড়িয়ে থেকে থেকে আমরা ফেরার জন্য কোনো অটো টোটো পাচ্ছি না, ওর মেজাজটা বেশ খিটখিটে হয়ে গেছে। আমি জানো তো ছোট ছোট ব্যাপারে না এত মুড খারাপ করি না, দেখো আমি মুড খারাপ করছি দেখেই তো বৃষ্টি থেমে যাবে না। যদি বৃষ্টি আমার মুড খারাপে থেমে যেত তাহলে আমি অবশ্যই মুড খারাপ করতাম, রাগারাগি করতাম, কিন্তু সেটা যখন হবে না তখন যে জিনিসটা হচ্ছে সেটাকে উপভোগ করাটাই বেটার। আর রাত্রিবেলায় আসার কোনো না কোনো একটা অপশান ঠিকই জুটে যেত। আমরা দাঁড়িয়েছিলাম কল্যাণী স্টেশনের বাইরে, তো ট্রেনে করে কাঁচরাপাড়া চলে আসা যেত, সেখান থেকে অটো টোটো অনেক কিছুই পাওয়া যায়। তো আমি ওকে বারবার ওটাই বলছিলাম, ও বলছে এই বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে। এবার দেখো, দুদিন ধরে আমার বাড়িতে বসেই গাটা গরম, প্রতিদিন রাত্রিবেলাতে দুপুরবেলা করে আমার জ্বর জ্বর লাগছে, প্যারাসিটামলও খেয়েছি 2-1 দিন। তো আমি ওকে ওটাই বলছিলাম, যেটা হবার সেটা হবেই, কোনো মতেই তুই সেটাকে আটকাতে পারবি না। তবে ওকে আমি বোঝাতে পারিনি, আসলে ও একটু একটু বিষয় প্রচন্ড বেশি টেনশন করে আর মাথা গরম করে ফেলে। আর বিশ্বাস করো আমি তার একদমই উল্টো, আমার মানুষের ব্যবহারে খারাপ লাগে, মানুষের ছোট ছোট ইগনোর, মানুষের ছোট ছোট মিথ্যে, তার ছোটোখাটো অবহেলাগুলোতে আমার খারাপ লাগে। তবে হ্যাঁ, এখন আর সত্যি আমার চোখে জল আসে না। একটা জিনিস আমি লাইফে খুব ভালোভাবে বুঝেছি, জোর করে ধরে বেঁধে কাউকে আটকে রাখা যায় না, আর তার কাছ থেকে সম্মান বা ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না। নিজে আশা করছি যে সেই মানুষটা আমাকে প্রচণ্ড সম্মান দেবে, আমার কাজকে সম্মান করবে, ব্লা ব্লা, অথচ রিটার্নে আমি তাকে কোনো সম্মানটাই দিতে পারছি না। এমন মানুষ কিন্তু আমাদের চারপাশে প্রচুর আছে।
তো তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, তুমি যখন আশা করছো সামনের মানুষটা তোমায় সম্মান দেবে বা তোমার কাজকে সম্মান করবে, তখন রিটার্নে না তার কাজটাকে, তার ব্যক্তিত্বটাকেও একটু সম্মান দিতে শেখো। সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায়। কারোর সামনে একরকম ব্যবহার করব, পেছনে একরকম ব্যবহার করব, এরকম দুমুখো সাপ আমি প্রচুর দেখেছি আমার লাইফে। খুব ইচ্ছে করে এখন তাদের ফনাটা এক ঠোকায় ভেঙে দিই, কিন্তু কি বলতো, আমি অপেক্ষা করি যোগ্য সময়ের। সময়ের থেকে বড় উত্তর কোনোটাই হতে পারে না, এটা আমি তোমাদের আগেও বলেছি। আমি সেই সময়ের অপেক্ষা করি, যেদিন আমার সময় আসবে সেদিন আমি তাদের মুখোশগুলো খুলব, এখন নয়। এখন তো আমার সবটাই অসময় গো। চেষ্টা করছি ইউটিউবটা দাঁড়া করানোর, সেখানেও আমি কিছু এখনো অবধি করে উঠতে পারিনি। নিজের কোনো ইনকাম তো নেই, একজন নর্মাল হাউসওয়াইফ, বাড়ি বসে ইন্টারনেটে ওই টুকটাক ভিডিও বানাই, এই তো হলো আমার পরিচয়। কেউ কেউ তো আমার পরিচয়টা দিতেও লজ্জা পায় যে আমি কি কাজ করি। যার যার মানসিকতা, আমি কোনোটাই চেঞ্জ করতে পারবো না, আর জোর করে না আমি আর কিচ্ছু পেতে চাই না। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে কি বলতে চেয়েছি। আর আমার কথাতে কেউ যদি খারাপ পেয়ে থাকো বা যদি বোর হয়ে থাকো তাহলে সরি। আসলে কিছু কথা না বললে না ভেতর থেকে হালকা হওয়া যায় না। আমিও তো মানুষ বলো, আমারও মন মানসিকতা দুটোই আছে, একটু বেশিই আছে যারা এইসব কথাগুলো আমার পেছনে বলে বেড়াচ্ছে তাদের থেকে। তো সেই হচ্ছে ব্যাপার। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে, কোনো কাজই সেভাবে হয়নি, তার মধ্যে কারেন্টও চলে গেছিলো, জলটাও তুলতে পারিনি। তবে রান্নাটা চটপট করে সেরে ফেলবো। আর এখন জলটাও চলে এসেছে। এদিকে আমি সয়াবিন আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন গিয়ে রান্নাটার ফাঁকে আমি জলটা তুলে নেব। তবে এদিকে মশলাটা কষে গেছে, আর সয়াবিন আলুটাও ওর মধ্যে দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষাবো এখন। আর কষানোর পর দেখো এখানে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য খুব বেশি পরিমাণ জল দেবো না। আর দেখবে দেরিতে কাজ শুরু করলে না সব কাজেই যেন খুব বেশি অস্বস্তি বোধ হয়। মানে একটা তো ধরাবাঁধা গদ থাকে, সেই সময় পেরিয়ে যাওয়ার পর আমার যেন মনে হয় যে আজকে সব কিছু খুব দেরি হয়ে গেল, ওলটপালট হয়ে গেল। যেমন সকালবেলা উঠেই আমি আগে জল তুলি, আজকে যেহেতু সেটা হয়নি আমার প্রচণ্ডই খিচিবিচি লাগছে। তবে যাক, এখন এই ওপরে স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম, সাথে গ্যাসেও বেশ কিছুটা তেল ছিটে পড়েছিল, সেগুলোও পরিষ্কার করে নিলাম। চলো তোমাদের একবার দেখাই। এদিকে আমার কিন্তু রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটু ঝোলটা টানাবো, এতটা ঝোল রাখবো না। রান্না কমপ্লিট করে জলটাও তুলে নিয়েছি। এরপর এসে দেখছি এখনো এই কাঁথাটা গোছানো হয়নি। তবে কাঁথাটা গোছানোর মাঝখানে মা ফোন করেছে। মাদের ওদিকে আবার আরেকটা খিটকেল হয়েছে। সকালবেলা থেকে মাদের ঘরে কারেন্ট নেই, তো মা প্রথমে বুঝতে পারেনি, তারপরে দেখেছে যে না সবার বাড়ি কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। আর তারপরে মার মনে পড়েছে সকালবেলা পাড়ায় প্রচুর হনুমান এসেছিল, তারা ইলেকট্রিকের পোলের মধ্যে লাফালাফি করছিল। তো ওইখানে কোনো তার হয়তো লুজ হয়ে গেছে, যে কারণে চলে গেছে। তো আমি মাকে বললাম যে কনজিউমার আইডিটা দিতে আর ফোন নাম্বারটা দিতে, তাহলে আমি ফোন করে দেখব। তবে সেটা মা কিছুতেই বলতে পারছে না ফোন নাম্বারটা। কনজিউমার আইডিটা তো আমার নিজেরও মুখস্থ ছিল। যাক, তারপরে এই বাড়ির ইলেকট্রিক বিল থেকে ফোন নাম্বারটা নিয়ে আমি সেখানে ফোন করে একটা কমপ্লেন রেজিস্টার করলাম। তো সেখানে কমপ্লেন 3 বার করেছি, 3 বার কমপ্লেন আমার ক্যান্সেল করে দিচ্ছে। ফাইনালি মাকে আমি বললাম তুমি একবার পাওয়ার হাউসেই যাও, কারণ তাছাড়া আমি আর উপায় দেখছিলাম না। এদিকে কালকের এই ব্যাগটাও ভেজা ছিল, তো ব্যাগটাকে রোদে শুকোতে দিয়েছিলাম, এখন তুলে রাখবো। আর মা পাওয়ার হাউসে যাওয়ার পর জানতে পেরেছে যে না আমার কমপ্লেনটা নেওয়া হয়েছে, কিন্তু ওরা 2টোর পর লোক পাঠাবে। তবে আমাকে 3 বারই দেখিয়েছে যে আমার প্রবলেমটা নাকি সলভ হয়ে গেছে। তো আমি আবার 4 নম্বর বার কমপ্লেন রেজিস্টার করেছি, ডকেট নাম্বার নিয়েছি। এখন দেখা যাক কখন আসে। বেলা 2টোর পর তারপর ওরা এসেছিল ফাইনালি, আর এসে ওরা ঠিক করে দিয়ে গেছে। এই যে কি একটা ঝামেলা আজকে গেছে বিশ্বাস করো। আসলে বাবা মা কিছুই পারে না, পুরোপুরি আমার ওপর নির্ভরশীল। আর সেক্ষেত্রে আমি এই ঘরের বাইরে থাকার জন্য, মানে নিজের সংসারে থাকার জন্য ওদেরও সত্যিই খুব অসুবিধে হয় জানো তো। আমি বাবাকে বললাম তুমি পাওয়ার হাউসে গিয়ে কথা বলো, বাবা বলছে আমি পারবো না। ডকেট নাম্বারটা যে বলেছি, আমি বললাম যে ডকেট নাম্বারটা ওরা যদি জিজ্ঞেস করে বলতে হবে। বাবা বলছে আমি যদি না পারি তোকে তাহলে একটা ফোন করব। মানে এতটা লেভেলের ওরা আমার উপর ডিপেন্ড করে। এবার মাঝে মাঝে আমারও সত্যি কথা বলতে অধৈর্য হয়ে যায়, কারণ কি এদিকের কাজ, তারপর নিজের ইউটিউবের কাজ, তারপরে ওই দিকের খিচিবিচি না আমি ঠিক সামলাতে পারি না। আর আমার মার অতটা বুদ্ধি নেই, মানে বুদ্ধি বলতে কি বলবো, জটিলতা থাকে না মনের মধ্যে, সেটা নেই। তো তার সুযোগ আমার ফ্যামিলির অনেকেই নিয়েছে, আর সব দোষ চাপিয়ে দেওয়া হয় তারপর ফাইনালি আমার মার ঘাড়ে, যে আমার মা বলেছে, আমার মার জন্য হয়েছে। তো সেই জিনিসগুলো যবে থেকে আমি বুঝতে পেরেছি, আমি একটু প্রোটেক্ট করে চলার চেষ্টা করি। মানুষ নিজের সন্তানকে প্রোটেক্ট করে, আমি একদম বুক ঠুকে বলছি আমি নিজের মাকে প্রোটেক্ট করি। যার গায়ে লাগার তার লাগুক, বাট হ্যাঁ, তোমরা ফাঁসে ফেলবে, ফেলে মানুষটাকে অপমান করবে, সে মানুষটা ভোলা ভালা বলে সব কিছু মেনে নেবে, এটা তো হতে পারে না
না বলো? এখন তো আমিও বড় হয়েছি, বুঝতে শিখেছি, কি করে পারি বলো? আর এদিকে আমি ওয়াল হ্যাঙ্গিংটা পরিষ্কার করলাম। ওখান থেকে একটা এরকম ফেক প্লান্ট নিয়ে এসেছি, ভেবেছি সুইচ বোর্ডটার ওপরে রাখবো, সেই জন্য এটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর ঝেড়ে নেওয়ার পর এটা রাখতে গিয়ে দেখছি এটা আসলে বেশিটাই ছড়ানো গাছটা, তো সেই জন্য সুইচ বোর্ডটার ওপরে সেট হচ্ছে না। তো এটাকে আবার জায়গার জিনিস জায়গায় রেখে একটা ছোট দেখে মানে কম ছড়ানো টাইপের নিয়ে আসবো, নিয়ে এসে সুইচ বোর্ডের ওপরে রাখবো। এই জায়গাটা বড্ড খালি খালি লাগে, দেখতে ভালো লাগবে। আমার সারাক্ষণ এই ঘর কিভাবে সাজালে ভালো লাগবে, ভিডিওতে সুন্দর লাগবে, এই সব চলতে থাকে মাথার মধ্যে। আর একটু টুকটাক সাজিয়ে রাখলে দেখবে নিজের ঘরে নিজের থাকতেও ভালো লাগে। ঘরের মধ্যে যখন বেশিরভাগ সময়টা কাটবে তখন সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়াটাই বেটার, কি বলো? জায়গাটা কেমন লাগছে গো অবশ্যই জানিও। এখন আমি বসে বসে মেঘ দেখবো। আজ তবে আসি, হ্যাঁ, টাটা।